প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে তোমাদের পড়াশোনার অগ্রগতির সাথে বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আজ আমি তোমাদের সাথে বাংলা প্রথম পত্র থেকে সাহিত্য পাঠ নিয়ে আলোচনা করব। দেখো, সাহিত্য পাঠে তোমাদের 11টি পদ্য রয়েছে, আর একটি আছে সহপাঠ, একটা নাটক, একটি উপন্যাস, যা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজ আমি তোমাদের সাথে সাহিত্য পাঠ থেকে পদ্য অংশ নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের পদ্য অংশে রয়েছে 11টি পদ্য, মানে 11টি কবিতা। পদ্য অর্থ কবিতা, আমরা জানি কবিতা মানে পদ্য। দেখো, আজ আমি তোমাদের সাথে একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ। কবিতার নাম থেকেই বোঝা যায় যে কারো প্রতি, কাউকে উদ্দেশ্য করে কিছু বলা। এখানে একটি নাম বিভীষণ, এটা একটি নাম, মেঘনাদ একটি নাম। এখানে নাম থেকেই বোঝা যায় বিভীষণের প্রতি মেঘনাদ, মানে বিভীষণকে মেঘনাদ কিছু বলতেছে। দেখো, আর এই কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আজ আমি তোমাদের সাথে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু বলবো, কারণ আমরা যদি কবিতা পড়তে যাই, কবিতার লেখক সম্পর্কে ধারণা না নেই, তাহলে অবশ্যই আমাদের এই কবিতা পাঠ করাটা সম্পূর্ণই থেকে যেতে পারে। আজ আমি তোমাদের সাথে মাইকেল মধুসূদন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব, যা তোমাদের পরীক্ষায় এমসিকিউতে অনেকটা সহায়ক হবে। দেখো, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমাদের মোটামুটি একটু ধারণা আছে। মাইকেল মধুসূদন দত্ত, দেখো এখানে মাইকেল মধুসূদন দত্ত, এখানে মধুসূদন তার মূল নাম, মাইকেল তার একটা পদবী, দত্ত তার একটা পদবী। দেখো, আধুনিক বাংলা কবিতার অগ্রদূত মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত এবং মাতা জাহ্নবী দেবী। মায়ের তত্ত্বাবধানে এই গ্রামে তার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয়। মূলত আমরা যে শিক্ষা লাভ করি, হয়তো বাবা এই পড়াশোনার ক্ষেত্রে বাবা মা ভাই বোন আমাদের অনেক বেশি সাহায্য করে থাকে। মূলত আমরা বড় ভাই বোন বাবা মার কাছ থেকে আমাদের পড়াশোনার হাতে খড়ি হয়ে থাকে। মাইকেল মধুসূদনও তেমনি তার মায়ের তত্ত্বাবধানে গ্রামে তার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেছিল। দেখো, মধুসূদন দত্ত 1833 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজে 7ম শ্রেণীতে ভর্তি হয়। দেখো, কলকাতায় তখন বিখ্যাত হিন্দু কলেজ ছিল, যেখানে সে 7ম শ্রেণীতে ভর্তি হয়। সেখানে ছাত্র অবস্থায় তার সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটে। মূলত ছাত্র অবস্থাতেই তার ছাত্র থাকার সময় তিনি সাহিত্য সম্পর্কে অনুরাগী হয়ে ওঠেন। আর মাইকেল মধুসূদন দত্ত ছিলেন অসামান্য প্রতিভার অধিকারী। দেখো, 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তিনি পিতৃপ্রদত্ত নামের শুরুতে মাইকেল শব্দ যোগ করেন। মাইকেল মধুসূদন দত্ত 1843 খ্রিস্টাব্দে কি করে খ্রিস্ট ধর্মে দীক্ষা লাভ করে। এটা তোমাদের পরীক্ষায় থাকতে পারে যে মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট ধর্মে দীক্ষা লাভ করে। দেখো, যখন সে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়, তখন তার নামের পূর্বে মাইকেল শব্দটি যুক্ত হয়। দেখো, ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে হিন্দু কলেজ পরিত্যাগ করতে হয়। তখন যে হিন্দু কলেজটা ছিল তা শুধু হিন্দু ব্রাহ্মণ ছাত্রদের জন্যই, পড়াশোনার জন্যই সেটা কি ছিল, সেটা পরিচালিত ছিল। কিন্তু সে যখন খ্রিস্টান ধর্মে দীক্ষা লাভ করে, তখন তাকে এই হিন্দু কলেজ পরিত্যাগ করতে হয়। দেখো, পরে শিবপুরের বিশপোলস কলেজে ভর্তি হয়।
সেখানে তিনি গ্রিক, ল্যাটিন, হিব্রু ভাষায় শিক্ষার সুযোগ পান। সেখানে তিনি কি ভাষায় শিক্ষা লাভ করেন? গ্রিক, ল্যাটিন, হিব্রু, এই 3টা ভাষায় শিক্ষা লাভের সুযোগ পান। মধুসূদন ছিলেন কি? মধুসূদন মূলত বহু ভাষায় দীক্ষা লাভ করেছিলেন। দক্ষতার সাথে তিনি বহু ভাষায় শিক্ষা লাভের সুযোগ পেয়েছিলেন। ইংরেজি ও সংস্কৃত সহ ফার্সি, জার্মানি এবং ইতালি ভাষাতেও তিনি দক্ষতা অর্জন করেছিলেন। হিন্দু কলেজের ছাত্র অবস্থায় তার সাহিত্য চর্চার মাধ্যম ছিল ইংরেজি ভাষা। মূলত মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে চেয়েছিলেন, তাই তিনি কি খ্রিস্টান ধর্মে দীক্ষা লাভ করেছিলেন। তাই তার যে সাহিত্য চর্চার মাধ্যম সেটাও ইংরেজি ছিল। কিন্তু বিদেশি ভাষার মোহ থেকে মুক্ত হয়ে তিনি মাতৃভাষার কাছে ফিরে আসেন। মাতৃভাষার কাছে ফিরে আসার পেছনে একটা কারণ ছিল, কারণ বিদেশি সাহিত্যিকগণ তাকে সাদরে গ্রহণ করেনি। তাই তার বিদেশি সাহিত্যে প্রতিষ্ঠা লাভ করার মোহ তার ভেঙে যায়। কারণ বিদেশে সে অনাহারে অল্পহারে প্রায় কি দুরবস্থায় জীবন কাটাতে থাকে, কারণ বিদেশ তাকে সেভাবে নেয়নি। কারণ আমরা জানি যে নিজের যে মাতৃভাষা মায়ের মতো, অন্য কোনো ভাষা কিংবা সেই ভাষা যতই উন্নত হোক তা কখনো আমাকে আমার নিজের মাতৃভাষার মতো আমাকে আপন করে নিতে পারে না। তাই তারও বিদেশি ভাষার যে মোহ, ইংরেজি ভাষার যে শিক্ষা লাভ করার যে মোহ, সেটা তার ইংরেজি সাহিত্যে যে প্রতিষ্ঠা লাভ করার যে প্রবণতা ছিল সেটা তার কেটে যায়। তাই সে কি করে মাতৃভাষার কাছে ফিরে আসে এবং মাতৃভাষায় সাহিত্য চর্চা শুরু করে। তারপর তিনি মাতৃভাষাতে দক্ষতার সাথে সাহিত্য চর্চা করেন এবং সুপ্রতিষ্ঠা লাভ করেন। মূলত এই মাইকেল মধুসূদন দত্তই কি বাংলা সাহিত্যের একটি অনন্য, বাংলা কবিতা সাহিত্যের ক্ষেত্রে এক অনন্য যুগের সৃষ্টি করেন। এই মাইকেল মধুসূদন দত্তই সনেটের প্রবর্তক, সনেট কবিতার জনক। তিনি বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক হিসেবে পরিচিত। বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার তিনি। আধুনিক নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী এবং প্রহসন, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘরেরও তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। তার কাব্যগ্রন্থগুলো হলো তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। মূলত তিনি সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন। এই কৃতিত্ব, এই অসামান্য প্রতিভার অধিকারী এই মহাসাহিত্যিক 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। দেখো, আমরা এখন বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যের যে লেখক মাইকেল মধুসূদন সম্পর্কে একটু ধারণা নিলাম। আজ আমরা দেখব যে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাতে মাইকেল মধুসূদন দত্ত কি বুঝিয়েছে। আমরা একটু পাঠ করে যদি এটা একটু দেখে নেই। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্য অংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের বধ নামক ষষ্ঠ সর্গ থেকে সংকলিত হয়েছে। আমাদের এই প্রশ্নটা পরীক্ষাতে থাকতে পারে যে মেঘনাদ বধ যে কাব্য, বিভীষণের প্রতি যে মেঘনাদ কবিতা, এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং কোন সর্গ থেকে নেওয়া হয়েছে। দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ কাব্য অংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ একটা বিশাল একটা কাব্যগ্রন্থ। সেই কাব্যগ্রন্থের বধ নামক যে ষষ্ঠ সর্গ, সেইখান থেকে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা কিছু অংশ এখানে তোমাদের পাঠ্য করা হয়েছে। দেখো, সর্বমোট 9টি স্বর্গে বিন্যস্ত
মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গের লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসীম সাহসী বীর মেঘনাদের। এখানে কি বলা হয়েছে যে 9টি স্বর্গ আছে, এই মেঘনাদ বধ কাব্যের 9টি স্বর্গ আছে। এর ভিতরে কি মেঘনাদ যে লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে, ন্যায় একটা আমাদের যুদ্ধের নিয়ম হয়েছে যে সম্মুখ সমরে ন্যায়ভাবে যুদ্ধ, আর একটা হলো অন্যায় যুদ্ধ, যেটা হলো কি দুর্নীতির মাধ্যমে কিংবা কোনো পন্থা অবলম্বনের মাধ্যমে যে নিজেকে বিজয়ী করা, সেটাকে বলা হয়েছে কি অন্যায় যুদ্ধ। কোনো পন্থা অবলম্বনের মাধ্যমে যে যুদ্ধ, সেই যুদ্ধের কথা বলা হয়েছে যে অন্যায় যুদ্ধে। এখানে মেঘনাদ কিভাবে লক্ষণের হাতে নিহত হইল সেটা এখানে বর্ণনা করা হয়েছে। দেখো, রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা আক্রান্ত হলে রাজা রাবণ শত্রুর উপর্যুপরি দৈব কৌশলের কাছে অসহায় হয়ে পড়েন। রাজা রাবণ কি রামচন্দ্রের হাতে লঙ্কা রাজ্য, যেটাকে স্বর্ণলঙ্কা বলা হয়েছে, যেটার চারদিকে পানি দ্বারা বেষ্টিত, যেখানে কি কোনো সাধারণ লোকদের কিংবা কোনো মানুষের আসা সম্ভব নয়, এখানে যে লক্ষণ প্রবেশ করে এবং লঙ্কাপুরী উপর্যুপরি যে আক্রমণ করে সেটা বোঝানো হয়েছে। হয়তো ভ্রাতা কুম্ভকর্ণ ও পুত্র বীরবাহুর মৃত্যুর পর মেঘনাদকে পিতা রাবণ পরবর্তী দিবসে অনুষ্ঠেয় মহাযুদ্ধে সেনাপতি হিসেবে বরণ করে নেন। এখানে বলা হয়েছে যে এই যুদ্ধে দুই ভাই, যেমন ভাই কুম্ভকর্ণ এবং পুত্র বীরবাহুর মৃত্যুর পর পরবর্তী সময়ে মেঘনাদকে, রাবণের পুত্র মেঘনাদকে যে যুদ্ধের দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্বের সেই কথা এখানে বর্ণনা করা হয়েছে এবং মেঘনাদ এখানে কিভাবে পরাজিত হয় সেই কথা এখানে লেখক দেখিয়েছেন। যুদ্ধ জয় নিশ্চিত করার জন্য মেঘনাদ যুদ্ধযাত্রার পূর্বে নিকম্বিলার যজ্ঞাগারে ইষ্টদেবতা অগ্নিদেবের পূজা সম্পূর্ণ করতে মনস্থির করে। কারণ যুদ্ধে যাওয়ার আগে আমরা প্রায় অনেক সময় ধর্মগ্রন্থ কিংবা যে আমাদের যে উপাসনা, যে আমরা কি আমাদের সৃষ্টিকর্তার আশীর্বাদ নিয়ে যুদ্ধে যাইতে চাই, এই ক্ষেত্রেও দেখানো হয়েছে যে যুদ্ধে যাওয়ার আগে মেঘনাদ তাদের যে গৃহদেবতা, ইষ্টদেবতা, অগ্নিদেবতার পূজা করার জন্য যজ্ঞাগারে প্রবেশ করে। মায়াদেবীর অনুকূল্যে এবং রাবণের অনুজ বিভীষণের সহায়তায়, রাবণের অনুজ মানে রাবণের ছোট ভাই বিভীষণের সহায়তায় লক্ষণ শত শত পৌরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশে সমর্থ হয়। একথা এখানে বলা হয়েছে। কপট লক্ষণ নিরস্ত্র মেঘনাদের কাছে যুদ্ধ প্রার্থনা করলে মেঘনাদ বিস্ময় প্রকাশ করে। নিরস্ত্র মানে বীরের ধর্মযুদ্ধের জন্য ধর্ম অস্ত্র নিয়ে যুদ্ধ করে, কিন্তু এখানে মেঘনাদ ছিল নিরস্ত্র, কারণ সে ইষ্টদেবতার পূজা করার জন্য সেখানে পূজার ক্ষেত্রে যে পূজার যে বেশভূষা সেটাই ধারণ করেছিল, সে ছিল নিরস্ত্র। আর এখানে লক্ষণ এই নিরস্ত্র মেঘনাদের কাছে যুদ্ধ আহ্বান করে, যার জন্য মেঘনাদ কি যুদ্ধের জন্য একটুও প্রস্তুত ছিল না। ইতিমধ্যে লক্ষণ তলোয়ার বশমুক্ত করলে মেঘনাদ যুদ্ধ সাজ গ্রহণের জন্য সময় প্রার্থনা করে লক্ষণের কাছে, কিন্তু লক্ষণ তাকে সময় দিতে না দিয়ে আক্রমণ করে। কারণ নিরস্ত্র লোককে খুব সহজে আঘাত করা যায় এবং তাকে পরাজিত করা যায়। অস্ত্র কোনো যত বড় বীর যুদ্ধই হোক না কেন, সে অস্ত্র ছাড়া যুদ্ধ করতে পারে না। এখানে মেঘনাদ তেমনই, সে বীর যোদ্ধা হলেও অস্ত্র না থাকায় সে লক্ষণের সাথে যুদ্ধে পেরে উঠতে পারেনি। এ সময় একমাত্র যজ্ঞাগারের প্রবেশ দ্বারে দিকে চোখ পড়ে মেঘনাদের দেখতে পায় বীর যোদ্ধা পিতৃব্য বিভীষণকে। এতক্ষণে সে বুঝতে পারলো যে লক্ষণ এখানে কিভাবে প্রবেশ করছে। মুহূর্তে সবকিছু স্পষ্ট হয়ে যায় তার কাছে। কুলীনতাৎ বিভীষণকে প্রত্যক্ষ করে দেশপ্রেমিক নিরস্ত্র মেঘনাদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করে, সেই নাটকীয় ভাষ্যে বিভীষণের প্রতি মেঘনাদ অংশে প্রতিফলিত হয়েছে। মূলত এখানে চাচাকে সে দেখতে পেয়ে, লক্ষণের সাথে দেখতে পেয়ে, লক্ষণকে নিয়ে আসা দেখতে পেয়ে মেঘনাদ যে কথাগুলো বলেছিল সে কথার নাটকীয় ভাষ্য এই বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যে প্রকাশ পেয়েছে। এই অংশে মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং বিশ্বাসঘাতকতা এবং দেশদ্রোহিতার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে ঘৃণা। জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব ও জাতিসত্তা সংহিত
পাঠ পরিচিতি। এখানে দেওয়া আছে যে কবিতার মূল বিষয়বস্তু দেওয়া আছে পাঠ পরিচিতিতে তোমরা এগুলি বাসায় পড়বে এবং যে শব্দ অর্থগুলি দেওয়া আছে এগুলি পড়ে তোমরা দেখবে। যদি কোনো সমস্যার সম্মুখীন হও আমাদের সাথে যোগাযোগ করবে। পরের ক্লাসে আমি তোমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার যে শব্দ অর্থ মূল যে কবিতা সেটা নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত করে পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।